যে এই মুহূর্তে সেইভাবে ডাক পাই না, কারণ আমি তো গিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে করতে পারি না বা গিয়ে বলতে পারি না যে আমি অভিনয় করবো না। নাট্যচর্চা আমার বাড়িতে ছিল বলতে, দেখো আমার ঠাকুরদা ফিল্ম স্টার ছিলেন, আর্টিস্ট ফোরাম এই সংস্থাটা তুমি একজন সক্রিয় সদস্য ছিলে, সেখান থেকে বেরিয়ে এলে। সবার আগে আমার প্রশ্ন আছে একটা, সেটা হচ্ছে যে আমার ইন্টারভিউ কেন, এটা তোমরা উত্তর দাও। আমি জানতে চাই স্টুডিওর পরিকাঠামো বলুন বা স্টুডিওর পরিবেশ, সেইটাকে আরো অনেক বেশি উন্নত করতে হবে। সেটার বেশ কিছু জায়গায় পরিবর্তন দরকার, যেরকম মেকআপ রুমের দরকার, খাওয়ার জায়গার দরকার, টয়লেটের দরকার। এবং আমি বেশ কিছু কাজ করতে গিয়ে দেখেছি যারা জুনিয়র আর্টিস্টের কাজ করেন তাদের প্রপার বসার জায়গা থাকে না। মানে আমি যে সময়তে এসেছি সেই সময় এক আকাশের নিচে কি জন্মভূমি এইসব সিরিয়ালগুলো, তখন তিথির অতিথি, এগুলো মানে দে আর লাইক হট কেক। প্রত্যেকটা মানুষ প্রত্যেক দিন প্রত্যেক এপিসোড দেখে, সেই এপিসোডের যারা চরিত্র তাদেরকে প্রত্যেকে প্রায় চেনে। এবং তখন একটা বিষয় ছিল যেটা, সেটা হচ্ছে প্রত্যেকটা সিরিয়াল শুরুর আগে প্রত্যেক আর্টিস্টের নাম দেখানো হতো। হিরো ছিল প্রতীক, প্রতীকের বাবার পাঠ করতো শাগনিক, আমি করতাম শাগনিকের ভাইয়ের পাঠ। এবং আমরা যখন তিনজন পাশাপাশি দাঁড়াতাম, একসাথে দাঁড়ালে কাউকেই বাবা কাকা বলে মনে হতো না। আমার মনে হয় দর্শকদের হয়তো মনে হতেই, আমাদের নিজেদের চোখে মনে হতো না, কিন্তু ঠিক আছে, আমরা এইটাই শুধু একমাত্র ক্ষোভ। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, তুমি যাচ্ছ পালকিতে না চলে, দরজা দুটো একটু ফাঁক করে, আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে টকবকিয়ে তোমার পাশে পাশে, রাস্তা থেকে ঘোড়া ঘুরে ঘুরে রাঙা ধুলোয় মেয়ে ঘুরিয়ে আসে। সন্ধে হলো সূর্য নামে পাটে, এলেন যেন জোড়া দেখি মাঠে, ধু ধু করে যেদিক মানে চাই, কোনোখানে জনমানব নাই, তুমি যেন আপন বলে তাই। এইটুকু মনে আছে এই মুহূর্তে। যদি এই মুহূর্তে আমাদের ইন্ডাস্ট্রির কোনো একটা বড় পদে বসিয়ে দেওয়া হয়, তুমি কি কি চেঞ্জ করতে চাও আমাদের এই ফিল্ম ইন্ডাস্ট্রি? বড় পদে মানে মানে কিরকম পদ? একেবারে হয় তোমাকে ফেডারেশনের মাথায় বসিয়ে দেওয়া। ফেডারেশনের মাথায় ক্রিকেট বাড়ুজ্জে ফ্যামিলি বলে একটি ওয়েব সিরিজ, যেটা প্রথম মেগা ওয়েব সিরিজ। মানে বাড়ুজ্জে ফ্যামিলি কিন্তু প্রায় 1 বছর ধরে চলছে। আচ্ছা। এবং সেখানে প্রত্যেক শুক্রবার একটি করে এপিসোড রিলিজ করে। এটা একটা ভালো খবর। দেখুন, আমার ইন্টারভিউটা দেখুন, পারলে শেয়ার করুন, লোকজনকে বলুন আমি এতক্ষণ ধরে কি বাজে বকেছি। ভালো লাগলে সেটা জানান, খারাপ লাগলে সেটা জানান, কমেন্ট করুন। নমস্কার, আমি নিতপল, আর আজকের আমাদের অতিথি দীপাঞ্জন ভট্টাচার্য। আমি সব, তাই না? আমি সব। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমার যা শাস্তি হওয়ার তা হোক, এক্ষুনি হোক। যাকে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে জ্যাক বলেছেন, তার অবশ্য চেকটেকগুলো এখনো দীপাঞ্জনের নামেই আসে, কিন্তু সেই মানুষটা যে দীর্ঘদিন ধরে এই আমাদের টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিকে মোটামুটি হাতের তালুর মতনই চেনে আর কি। সে আর্টিস্ট ফোরাম থেকে শুরু করে তার অভিনয় জগতের বাইরেও তার একটা পরিচয় আছে। কি আর কিছু বাকি রইল নাকি পরিচয়? না, এই যে আমাদের একটা কনভারসেশন, ইন্টারভিউ, হোয়াট এভার তোমরা যাই বলো, এখানে সবার আগে আমার প্রশ্ন আছে একটা, সেটা হচ্ছে যে আমার ইন্টারভিউ কেন, এটা তোমরা উত্তর দাও। আমি জানতে চাই। বুঝে বললাম যে তোমার জীবন, মানে অভিনয় জীবন, আমরা অনেক রকম ভাবে তোমাকে আমরা দেখেছি। আর্টিস্ট ফোরামের একজন সক্রিয় কর্মকর্তা হিসাবে দেখেছি, একজন অভিনেতা হিসাবে দেখেছি, এবং একজন অতি বাম মানুষ হিসাবেও দেখেছি। অতি বাম না বাম? হ্যাঁ, বাম। তাই যদি এই তিনটে সত্তাকে আমরা একটা মানুষের মধ্যে পাই, তাহলে আমাদের অনেকগুলো প্রশ্ন জাগে, তাই না? যে এই মানুষটা কেমন আছে এবং এই মানুষটা এই মুহূর্তে কি করছে।
অভিনয় জগৎ ছাড়া এখানে তোমাকে ইন্টারপ্ট করেই বলি যে সাধারণত আমরা যেটা দেখি যে মানুষ বা আমাদের ফিল্ডে বিশেষ করে যারা সবচেয়ে বেশি লাইমলাইটে থাকে তাদের প্রচুর ইন্টারভিউ নেওয়া হয়। মানে যে প্রচুর কাজ করছে, যার প্রচুর সিনেমা আসছে কি সিরিজ হচ্ছে, সিরিয়ালে যারা লিড করছে বিশেষ করে তাদের প্রচুর ইন্টারভিউ আসে বা ইন্টারভিউ নেওয়া হয়। আমি বলবো আমার সমসাময়িক প্রচুর এরকম অভিনেতা অভিনেত্রী আছেন চট করে যাদের ইন্টারভিউ আমরা দেখতে পাই না, চোখে পড়ে না, হয়তো হয়, মানে আমার চোখে খুব কম পড়ে, আমি এটুকু বলতে পারি। তো সেইখান থেকে আমার মনে হলো যে আমার ইন্টারভিউ হঠাৎ কেন। টলিস্কোপ এই জায়গাটাই একটু হাটকে। আচ্ছা, টলিস্কোপ ওই গড্ডালিকা প্রবাহে গা ভাসাতে রাজি নই। তো আমরা হ্যাঁ অবশ্যই সেলিব্রিটিদের সবারই আমরা কভার করি, কিন্তু এই সেলিব্রিটিগুলো যারা আর কি নিজেদেরকে একটু মিডিয়া থেকে সযত্নে দূরে সরিয়ে রাখে তাদেরকে আমরা খুঁজে বার করার চেষ্টা করি। তার মধ্যে তুমি কিন্তু একজন। এবার প্রশ্নে আসি, এই যে এতদিন ধরে তুমি এই ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত, তুমি এই মুহূর্তে এই ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে কোন জায়গায় দেখছো? মানে আমি যখন ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসি আমার মনে হয় সেই সময়টাতে সিরিয়াল ইন্ডাস্ট্রি ওয়াজ বুমিং। কারণ সেই সময় তখন একটা মানে হিড়িক ছিল, বা রাদার ইট ওয়াজ এ ক্রেজ, লোকে সিরিয়ালে কাজ করতে শুরু করেছিল আর কি। এবং মানে বিষয়টা যেটা সেটা হচ্ছে একটা সময় তো ছিল যে ফিল্ম সকলের ইট ওয়াজ নট কাপ অফ, মানে এভরিবডিজ কাপ অফ, কারণ সকলের ফিল্মে চান্স পেতেন না। সেই জায়গা থেকে তখন জিনিসটা যেটা হলো যে সিরিয়ালে যদি সুযোগ পাওয়া যায়, এবং সিরিয়াল প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে, এবং সেখানে অতি সহজে একটা ফিল্ম একটা হলে রিলিজ করছে, মানুষ সেখানে দেখতে যাচ্ছে, কিন্তু মানে এমন নয় যে সবাই একটা সিনেমা দেখতে যায়, কিন্তু একটা সিরিয়াল যখন চলছে, এবং সেই সময় টেলিভিশন ইন্ডাস্ট্রি এমন একটা জায়গায় পৌঁছচ্ছিল আস্তে আস্তে যে প্রায় প্রত্যেকের টেলিভিশন দেখছে। তো সেই সময় যারা টেলিভিশনে এসছে তারা খুব তাড়াতাড়ি মানুষের কাছে পৌঁছে গেছে বা পপুলার হয়েছে আমার মনে হয়। কারণ মানে আমি যে সময়তে এসছি সেই সময় এক আকাশের নিচে কি জন্মভূমি এইসব সিরিয়ালগুলো তখন তিথির অতিথি এগুলো মানে দে আর লাইক হট কেক। প্রত্যেকটা মানুষ প্রত্যেক দিন প্রত্যেক এপিসোড দেখে, সেই এপিসোডের যারা চরিত্র তাদেরকে প্রত্যেকে প্রায় চেনে। এবং তখন একটা বিষয় ছিল যেটা সেটা হচ্ছে প্রত্যেকটা সিরিয়াল শুরুর আগে প্রত্যেক আর্টিস্টের নাম দেখানো হতো, এবং সেই জায়গা থেকে তারা কিন্তু কি বলবো মানুষের কাছে খুব সহজে তাদের আসল পরিচয়ে পরিচিত হয়েছিল। আফটার 2008-9 আমার মনে হয় 2008-9 পর থেকে এই বিষয়টা আস্তে আস্তে উঠে গেল, এবং তারপরে আর যারা অভিনয় করেন তাদের নাম আলাদা করে দেওয়া হলো। তোমার কোন সিরিয়ালটা দিয়ে পথ চলা শুরু? আমার সিরিয়াল প্রথম সিরিয়াল হচ্ছে আমার অনন্যা বলে একটা সিরিয়াল হয়েছিল আলফা বাংলায়। আচ্ছা, সেইটাতে আমি প্রথম এক সিনের একটা পাঠ করেছিলাম। সেটা ডিরেক্টর ছিল সমীক চ্যাটার্জি, এবং রুদ্রনীলের সাথে আমার একটা সিন ছিল। তখন ওই সিরিয়ালটাতে রুদ্র একটা মেজর ক্যারেক্টার করে, এবং রুদ্র তখন মানে আস্তে আস্তে রুদ্র হয়ে উঠেছে প্রায় বলতে গেলে। তো সেইটা দ্যাট ওয়াজ মাই ফার্স্ট সিরিয়াল যেটাতে আমি মানে কাজ করেছিলাম। একদিনের এক সিনেরই কাজ। প্রথমে বলা হয়েছিল বড় চরিত্র, তারপর গিয়ে বুঝলাম যে একদিনের এবং একটি সিনেরই পার্ট। রুদ্র আমার ভালো বন্ধু আর কি। আমরা এক সময় মানে সেই সময় যখন থিয়েটার করি এবং নন্দন পাড়া হচ্ছে। তুমিও থিয়েটার ব্যাকগ্রাউন্ডে? হ্যাঁ, আমার মানে শুরুটা ডেফিনেটলি থিয়েটার ব্যাকগ্রাউন্ড। গ্রুপ থিয়েটার থেকেই? থিয়েটার থেকেই। কোন থিয়েটার?
প্রথম আমার গ্রুপ থিয়েটার হচ্ছে ক্যালকাটা বাহারি বলে একটি নাট্যদল, তার ডিরেক্টর ছিলেন অনুপম রায়। অনুপম দা কিছুদিন আগে মারা গেছে। তো সেইটা প্রথম, সেটা আমার মনে আছে তখন আমরা নন্দনে আড্ডা মারতাম, সেখানে এক ভদ্রলোকের সাথে আলাপ হয়, তিনি আমায় বলেন তুমি থিয়েটার করবে? তো আমি বলি হ্যাঁ করবো। তো ওনার সাথে যাই, তো যেতে তখন আমার মাধ্যমিক হয়নি, আর মাধ্যমিক দেব। তো ডিরেক্টর দেখে বলেছিলেন কি করো কি পড়ো, মাধ্যমিক দেবো। বললো বাবা তুমি একটা কাজ করো, আগে মাধ্যমিকটা দাও, তারপর তুমি এসো, পড়াশোনাটা তো দরকার, মাধ্যমিক না দিয়ে এসে কোনো লাভ নেই, মাধ্যমিকটা দাও ভালো করে। তারপরে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর আমি আবার সেখানে যাই, গিয়ে সেই দলের সাথে যুক্ত হই এবং সেই দলে আমি বেশ কিছুদিন ছিলাম আর কি। তাদের অনেকগুলো প্রোডাকশনে কাজ করেছি। তুমি তো মূলত নর্থ কলকাতার মানুষ। না, আমি জন্ম নর্থ কলকাতায়, বাট আমার বড় হওয়া পুরোটাই সাউথ কলকাতা, দক্ষিণ কলকাতা। আমার বাড়ির ঠিকানা খুব এই মুহূর্তে দাঁড়িয়ে একটি ইম্পর্টেন্ট রাস্তা, সে রাস্তার নাম হরিশ চ্যাটার্জি স্ট্রিট। আচ্ছা, তো মানে তুমি হরিশ চ্যাটার্জি স্ট্রিট আগে ডেফিনেটলি বিখ্যাত ছিল, এমন নয় যে এখন বিখ্যাত হয়েছে, আগেও বিখ্যাত ছিল। কারণ হরিশ চ্যাটার্জি স্ট্রিটে বিখ্যাত মানুষরা থাকতেন, প্রেমেন্দ্র মিত্র, ধীরাজ ভট্টাচার্য, এরকম বহু নামী লোক। এখন বলতে চাইছো যে এখন আর সেলিব্রিটিরা থাকে না কেউ? এখন পশ্চিমবঙ্গের সব থেকে বড় সেলিব্রিটি ওখানে থাকে, আমার থেকে বড় সেলিব্রিটি কেউ এই মুহূর্তে। মানে জন্মেছো তুমি নর্থ কলকাতায়? আমার মামার বাড়ি রাজাবাজার, তো আমার রাজাবাজারেই জন্ম। তারপরে মানে বড় হওয়াটা, মানে আমার বাবার বাড়ি হচ্ছে হরিশ চ্যাটার্জি স্ট্রিট, বড় হওয়াটা পুরোটাই ওখানে। তো সেই পাড়াটা সম্পর্কে একটু যদি বলো, কেমন ছিল সেই হরিশ চ্যাটার্জি স্ট্রিট? আমাদের পাড়াটা মানে আমার ছোটবেলা আর কি ওখানেই কেটেছে। ওখানে ভীষণ কালচারাল, আমাদের পাড়ার যে ক্লাব ছিল বুলবুল স্মৃতি সংঘ, এখনো আছে ক্লাব। আচ্ছা। তো মানে আমরা সেখানে ক্লাব থেকে বাৎসরিক অনুষ্ঠান হতো, প্রত্যেক বছরই সেখানে অনুষ্ঠান হতো, নাটক হতো। এবং যদি বলি আমার প্রথম নাটক করা, সেটা কিন্তু ওই পাড়ার থেকেই। এবং আমার পাড়ার যারা সিনিয়র কাকারা যারা ছিলেন, দাদা কাকারা, তারা অভিনয় করতেন, তারা একসাথে কাজ করতেন। মানে তোমাদের সেখানে প্রথম নাটক আমার স্টেজে অভিনয় করা, তখন আমার কত বয়স হবে, 5 এরকম একটা কিছু। আচ্ছা। পাড়া থেকে বিসর্জন হয়েছিল, সেখানে আমি ওই বাচ্চা ছেলে, একটা ডায়লগ ছিল, খুব মুখস্থ করেছিলাম, আমাকে ডেকেছে, মানে আমারে ডেকেছে রাজা, সেটাই ডায়লগ। তো সেইটা প্রথম হাতে খড়ি বলা যায় অভিনয়। আর কোনো মনে আছে নাকি? হ্যাঁ, সেই সময়কার ডায়লগ? না, সেই সময়কার ডায়লগ মানে সেই সময় যেটা ছিল যে, মানে আগে যেরকম চর্চার বিষয় ছিল, যে কবিতা পাঠ, আবৃত্তি, সেগুলো যেরকম হতো সেগুলো করতাম। আবৃত্তি প্রতিযোগিতা হয়েছিল, সেখানে জাজ ছিলেন আমাদের গৌরী ঘোষ। আচ্ছা। হ্যাঁ, পার্থ ঘোষ, গৌরী ঘোষ দুজনেই জাজ ছিলেন। তো সেখানে আমি বয়স অনুযায়ী তো বিভাগ থাকে, সেই বিভাগে কম্পিটিশনে নাম দিয়েছিলাম এবং প্রথম হয়েছিলাম। কবিতা ছিল বীর পুরুষ। আচ্ছা। এবং আমার মনে আছে আমার প্রথম পুরস্কার হিসেবে লীলা মজুমদারের সভ্যতুরে বলে একটা বই আছে, সেই বইটা পেয়েছিলাম। আমার জীবনে পাওয়া প্রথম প্রাইজ আর কি। দর্শকরা কিন্তু খুব অধীর আগ্রহে বসে আছে তোমার মুখে বীর পুরুষটা শোনার জন্য। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, তুমি যাচ্ছ পালকিতে না চলে, দরজা দুটো একটু ফাঁক করে, আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টকবগিয়ে তোমার পাশে পাশে, রাস্তা থেকে ঘোড়ার ঘুরে ঘুরে রাঙা ধুলোয় মেঘ ঘুরিয়ে আসে। সন্ধে হলো, সূর্য নামে পাটে, এলেন যেন জোড়া দিঘির মাঠে, ধু ধু করে যেদিক মানে চাই, কোনোখানে জনমানব নাই, তুমি যেন
আপন বলে তাই এইটুকু মনে আছে, এই মুহূর্তে ভুলে গেলাম। তাও যে তোমার মনে আছে এটা কিন্তু মানতে হবে। না না মনে আছে না, আমার পুরোটাই মনে ছিল। আমি হঠাৎ করে মাথার মধ্যে কিছু একটা আসছিল, কেটে গেল কালটা, নালে আমরা সবাই মোটামুটি বীরপুরুষটা হ্যাঁ হ্যাঁ সবাই মানে পাঠ্য বইয়েও ছিল আমাদের, তাই সবাই তুমি যেন মোটামুটি- আপন মনে তাই ভয় হ্যাঁ। পেয়েছো, ভাবছো এলেন। আমি বলি ভয় করো না মাগো, ওই দেখা যায় মরার নদীর শ্রোতা, চোর কাটাতে মাঠ রয়েছে ঢেকে, মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে, গরু বাছুর নেই তো কোনোখানে, সন্ধে হতেই গেছে গায়ের পানে, আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো, তুমি যেন বললে আমায় ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো। মনে আছে, মনে থাকার কথা, মানে রাখা উচিত। মানে নাট্য চর্চাটা তোমাদের বাড়িতে ছিল? না, নাট্য চর্চা আমার বাড়িতে ছিল বলতে, দেখো আমার ঠাকুরদা ফিল্ম স্টার ছিলেন, কিন্তু আমার বাবা কোনোদিনও এই জগতের সঙ্গে যুক্ত হননি বা তাকে আসতেও দেওয়া হয়নি। আমার বাবা ইঞ্জিনিয়ার, এবং আমার বাবাও যে খুব একটা প্রাথমিকভাবে মানে চাননি আমি এই জগতের সঙ্গে যুক্ত হই। তো সেই জায়গা থেকে আমি অনেক পরে সেইখানে বলতে গেলে যে প্রপার থিয়েটার বা সেটার সাথে যুক্ত হওয়াটা অনেক পরে, এবং প্রাথমিকভাবে যখন যুক্ত হয়েছিলাম সেটা বাড়ি থেকে লুকিয়ে, মানে বাড়িতে জানতো না। অনেক পরে বাড়িতে জেনেছে। ঠিক আছে, পরে জানার পরে তারপরে আস্তে আস্তে বিষয়টা হয়েছে। আমি আমার বাড়ির থেকে টু সাম এক্সটেন্ট আমি বলবো যে হ্যাঁ, পরবর্তীকালে আমি সাপোর্ট পেয়েছি, সাপোর্ট পাইনি তা নয়, সাপোর্ট না পেলে হয়তো আমি কাজটা করতেও পারতাম না, আজ অব্দি যেটুকু করেছি যা করেছি। তো সেইখানে দাঁড়িয়ে ডেফিনেটলি বাড়িতে, হ্যাঁ বাড়ির একটা তো ছিল, আমার বাড়ি ভীষণ কালচারাল ছিল, সেটুকু বলতে পারি। যে আমার বাবা হয়তো অভিনয়ের সাথে যুক্ত ছিলেন না, ঠিক কথা, আমার বাবা ভীষণ মানে সিনেমা দেখতে ভালোবাসতেন। উনি সিনে সেন্ট্রালের মেম্বার ছিলেন, উনি সিনেমা দেখতেন রেগুলার। আমি ছোটবেলায় যত সিনেমা দেখেছি, মানে যেগুলো আমাদের নিয়ে দেখা যায় আর ছোটদের ছবি, সেগুলো আমার বাবার হাত ধরেই গিয়ে দেখা। এবং ঠাকুরদার নামটা? আমার ঠাকুরদার নাম ধীরাজ ভট্টাচার্য। আচ্ছা, তো সেই সময়ের উনি নির্বাক যুগের হিরো, মানে যখন সিনেমা আমাদের এখানে শুরু হয় প্রাথমিকভাবে, তো তখন সেই সময় উনি সিনেমার সঙ্গে যুক্ত হন। কিন্তু প্রাথমিকভাবে আমার মানে ঠাকুরদার বাবা তিনি ছিলেন মিত্র ইনস্টিটিউশনের ফাউন্ডার টিচার। ও তো তো যার ফলে এবার সেই সময় ভদ্রবাড়ির ছেলে সিনেমায় নাম লিখিয়েছে, সেটা শুনলে খুব একটা বাড়ির লোক পছন্দ করতেন না, যার ফলে তিনিও বাধার সম্মুখীন হন। তো তখন তাকে প্রথম ছবি করার পর উনি বাড়ি থেকে আপত্তি আসে এবং উনি ছেড়ে দেন, দিয়ে উনি পুলিশে চাকরি পান, পুলিশে জয়েন করেন। তখন অবিভক্ত বাংলা, তো মানে এটা স্বাধীনতার আগে আর কি। তো উনি তখন বাংলাদেশের টেকনাফে ওনার পোস্টিং হয়, উনি পুলিশের চাকরি করতেন সেখানে। তো তারপরে আবার কিছুদিন চাকরির পরে উনি চাকরি ছেড়ে চলে আসেন, এসে তারপরে আবার এই জগতের সঙ্গে যুক্ত হন, এবং তারপরে উনি তো ওনার নাম বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একটা মানে ওনাকে লেজেন্ড হিসেবেই ধরা হয় সেই জায়গা থেকে। যদিও এখন আর দেখি তার নাম জানেন না, অনেকেই হয়তো চেনেন না, সেই জায়গা থেকে বিষয়টা। ওনার লেখা, ওনার আত্মজীবনী, অটোবায়োগ্রাফি আছে দুটো বই, যখন পুলিশ ছিলাম এবং যখন নায়ক ছিলাম, সেটা এখনো পাওয়া যায়। আচ্ছা, এখনো মধ্যখানে প্রিন্ট বন্ধ হয়েছিল, বাট এখন আবার হচ্ছে। লোকে যারা খোঁজ রাখেন তারা পড়েন, পড়লে জানতে পারে। এই মুহূর্তে কেন, কি রাগ হলো যে একেবারে ইন্ডাস্ট্রি থেকে সরে যেতে হলো? না, আমি ইন্ডাস্ট্রি থেকে সরে যাইনি, আমি ভীষণভাবে ইন্ডাস্ট্রিতে রয়েছি এবং মানে ইন্ডাস্ট্রির সঙ্গে রয়েছি আর কি। জিনিসটা সেটা হচ্ছে এই মুহূর্তে সেইভাবে ডাক পাই না, কারণ আমি তো গিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে করতে পারি না, বা গিয়ে বলতে পারি না যে আমি অভিনয় করবো। এবং আজকে যদি সেটাই বলা হয়, আজকে যদি আমি মানে প্রথম অ্যাজ লিড কাজ করেছি 2008 সালে সিরিয়ালে, এবং 2009 সালে প্রথম সিনেমা করেছি যেখানে অ্যাজ লিড অভিনয় করেছি। তারপরে 2-3টে কমার্শিয়াল ছবি হয়েছে, মানে
হয়তো সেটা বিশাল বড়, মানে এই মুহূর্তে তথাকথিত বড় প্রডিউসার যারা বা তখন যারা বড় প্রডিউসার ছিলেন সেরকম বড় প্রডিউসারের নয়, কিন্তু আমার কাছে তারা বড় প্রডিউসার, কেননা তারা আমাকে একটা কমার্শিয়াল ছবির হিরো হিসেবে তারা আমাকে ভেবেছেন, তারা আমাকে কাস্ট করেছেন, তারা আমাকে নিয়ে সিনেমা বানিয়েছেন এবং সেই সিনেমা তাদের সাধ্যমতো তারা যতটা প্রচার করেছিলেন সেই হিসেবে সিনেমা চলেছিল, লোকে দেখেছিল না। এখন তো ধরো সিরিয়াল সিনেমা ছাড়াও একটা মাধ্যম যেটা হচ্ছে ওটিটি। এই ওটিটিতেও কি কাজ করার সুযোগ হচ্ছে না, বা ওটিটি কি এখনো সেভাবে মানুষের কাছে পৌঁছাতে পারছে না? না, বাংলাতে তো ওটিটি বলতে দুটি, একটা হচ্ছে হইচই আর একটা হচ্ছে ক্লিক, এবং না আছে আরো আছে আড্ডা টাইমস, ফ্রাইডে আছে, ফ্রাইডে তো রিসেন্ট এসেছে। আড্ডা টাইমস মধ্যিখান প্রথমে শুরু হয়েছিল, তারপর আবার কিসব হয়েছিল, কিন্তু আমি জানি না আড্ডা টাইমস কজন দেখেন, হয়তো দেখেন। ম্যাক্সিমাম লোকে হইচই দেখে আর টু সাম এক্সটেন্ট ক্লিক দেখে, কারণ ক্লিকে প্রচুর পুরনো সিনেমা আছে সেটার জন্য মানুষ দেখে, এবং ক্লিকে কিছু সিরিজ হচ্ছে সেইগুলোর জন্য দেখে। তো আমি ওয়েব সিরিজ ক্লিকে আমার একটা ওয়েব সিরিজ চলে, যেটা একটা মানে ইনফ্যাক্ট আমি বলবো সেটা সিরিজের কনসেপ্টে প্রথম মেগা ওয়েব সিরিজ। মানে একটা সিরিজ ওয়েব সিরিজ কিরকম হয় যে 6টা কি 8টা এপিসোড বা 10টা এপিসোডের পরে সিজন 1 হলো, 6টা এপিসোড শেষ হয়ে গেল, কি 8টা এপিসোড হলো শেষ হয়ে গেল, তারপরে সিজন 2 এলো, গিয়ে সিজন 2 তে গিয়ে সেই বিষয়টাই শেষ হয়ে গেল। কিছু আছে যেটার হয়তো একটা ফ্র্যাঞ্চাইজি তৈরি হলো, যেগুলোর একটা দুটো তিনটে করে গল্প হচ্ছে, যেরকম একেন বাবুর অনেকগুলো গল্প হয়েছে, তো সেই জায়গা থেকে। তো এইটা ক্লিকের বারুজ্জে ফ্যামিলি বলে একটি ওয়েব সিরিজ, যেটা প্রথম মেগা ওয়েব সিরিজ। মানে বারুজ্জে ফ্যামিলি কিন্তু প্রায় 1 বছর ধরে চলছে। আচ্ছা, এবং সেখানে প্রত্যেক শুক্রবার একটি করে এপিসোড রিলিজ করে। এটা একটা ভালো খবর, মজাদার ভীষণ। মানে তোমরা যদি না দেখে থাকো আমি বলবো প্লিজ দেখো, কারণ ইটস ভেরি এন্টারটেইনিং। কারণ আমি বিশেষ করে প্রচুর এমন মানুষের কাছ থেকে ফিডব্যাক পেয়েছি। আমাকে রিসেন্টলি এক কলেজের প্রফেসর, তিনি দেখা হতে বললেন যে এই আমি আপনাদের এই বারুজ্জে ফ্যামিলিটা দেখি, আমার কাছে ভীষণ এন্টারটেইনিং, ভীষণ রিফ্রেশিং, এবং আমি শুক্রবারের জন্য ওয়েট করে থাকি এপিসোডটা এলে আমি দেখে আমি ভীষণ রিল্যাক্সড হই। এটা আমাদের কাছে পাও না। অবশ্যই আমরা বারুজ্জে ফ্যামিলির এই গল্পটা দেখব, এবং আমরা আপনাদেরকেও রিকোয়েস্ট করবো আপনারাও দেখবেন, কারণ এই ওয়েব সিরিজগুলো কিন্তু এখন খুব জনপ্রিয়। হতে পারে আমাদের এখানে সেরকম প্ল্যাটফর্ম নেই খুব, যেরকম অন্য হিন্দি বা অন্য ল্যাঙ্গুয়েজে আছে, কিন্তু আমাদের বাংলার ওয়েব সিরিজগুলো কিন্তু খারাপ নয়, বেশ ভালো। আমরা বাংলা ওয়েব সিরিজ যেগুলো হচ্ছে সেগুলো যথেষ্ট, মানে আমি বলবো আমার কয়েকটা সিরিজ আছে যেগুলো আমার বেশ ভালো, যেরকম আমি বলছি, যেরকম এই অ্যাডভোকেট অচিন্ত আইচ হইচইতে আমি ভীষণ এনজয় করেছি। ঋত্বিক আমার বন্ধু এবং দুর্দান্ত অভিনেতা, এবং ও যে ক্যারেক্টারই করে সেটাকে একটা অন্যরকম মাত্রা এনে দিতে পারে, সেটা ওর ক্যারিশমা। কিন্তু আমার বেশ ভালো লেগেছে রিসেন্ট টাইমসে যতগুলো সিরিজ হয়েছে তার মধ্যে এইটা বেশ ভালো। এছাড়াও এখন অ্যাকচুয়ালি জিনিসটা হয়ে গেছে, এখন ম্যাক্সিমাম তো সিরিজ বলতে ক্রাইম, হয় গোয়েন্দা, সে ছেলে হোক বা মেয়ে হোক, সে একজন নতুন গোয়েন্দা তৈরি হচ্ছে, সেই গোয়েন্দা নিয়ে গোয়েন্দা কাহিনী, মার্ডার মিস্ট্রি চলছে। আর্টিস্ট ফোরাম এই সংস্থাটার তুমি একজন সক্রিয় সদস্য ছিলেন, সেখান থেকে বেরিয়ে এলে কেন? না, আমি সেখান থেকে বেরিয়ে এসেছি তার একটাই কারণ আমি বলবো, যে সময় আমি ছিলাম সেই সময় যেভাবে কাজ হতো, এবং তারপরে আমার যেটা মনে হলো যে আমি একটি সংস্থার সঙ্গে থাকবো, যে সংস্থায় যারা থাকবেন তাদের সঙ্গে যদি আমার মতের মিল না হয় বা মানে ভাবনার মিল না হয়, সেই সংস্থায় শুধু লোক দেখানো থেকে তো আমার কোনো লাভ নেই। আমি সেরকমভাবে থাকতে চাই। আমার মানে তারা যেভাবে বা যে পন্থা নিয়ে কাজ করছে
আমার সেইটাতে প্রবলেম আছে, তো যার ফলে আমি সেটার মধ্যে থাকতে চাই, এটুকুই বলতে পারি। আর কোনো ক্ষোভ যেটা ইন্ডাস্ট্রির কাছে বা এই মুহূর্তে যেভাবে ইন্ডাস্ট্রিটা চলছে সেখানে ক্ষোভ বেশি প্রকাশ করে, মানে আমি প্রকাশ করতেই পারি, কিন্তু ক্ষোভ প্রকাশ করে না খুব একটা লাভ নেই। কারণ তুমি যত ক্ষোভ প্রকাশ করবে তোমার কাজ কমে যাবে। এমনি আমাকে কেউ কাজ দেয় না আজকাল। তো আমি যত ক্ষোভ প্রকাশ করব, তো সেখানে যারা কাজ দেওয়ার জায়গায় আছে তারা আমাকে আরো কাজ কম দেবে, মানে ও এত ক্ষোভ প্রকাশ করছে, ঠিক আছে আর ডাকবই না। ইন্ডাস্ট্রি একটা অদ্ভুত ভাবে চলছে আমার মনে হয়। দেখা যাচ্ছে যে হিরো, তার পাশে যাকে হিরোর বাবা করা হচ্ছে তাকে হিরোর বাবা হিসেবে মানাচ্ছে, মানে পাশাপাশি দান করালে মনে হবে না যে এ বাবা এ ছেলে, কিন্তু তবু সেই বিষয়টাকে করা হচ্ছে এবং কাজের জন্য মানুষ কাজ করছে, না মানালেও করছে। তোমাকে কি এরকম হিরোর বাবার কোনো প্রস্তাব এসেছিল? হিরোর বাবার প্রস্তাব না, হিরোর বাবার প্রস্তাব এখনো আসেনি। হিরোইনের বাবার প্রস্তাব বোধহয় একবার এসেছিল, আমি না করে দিয়েছিলাম। একটা কাজ আমি করেছিলাম, সেখানে আমি হিরোর কাকা ছিলাম, সেটা হচ্ছে সাহেবের চিঠি বলে একটি প্রজেক্ট, স্টার জলসায় হতো। সেখানে মানে হিরো ছিল প্রতীকের বাবার পার্ট করতো শাগনিক, আমি করতাম শাগনিকের ভাইয়ের পার্ট। এবং আমরা যখন তিনজন পাশাপাশি দাঁড়াতাম, একসাথে দাঁড়ালে কাউকেই বাবা কাকা বলে মনে হতো না, আমার মনে হয়। দর্শকদের হয়তো মনে হতেই, আমাদের নিজেদের চোখে মনে হতো না, কিন্তু ঠিক আছে। আমরা এইটাই শুধু একমাত্র ক্ষোভ? মানে এইটা একমাত্র ক্ষোভ না, আমি বলছি ওই তো বললাম, এটা এখন জিনিসটা যেটা হচ্ছে, আমাদের যারা সিনিয়র ছিল, যাদের হয়তো এখনো তাদেরকে দিয়ে যারা হিরো হিরোইন হচ্ছে তাদের বাবা কাকা করানো যেতে পারে, তাদেরকে সেই ক্যারেক্টারে কাজ করা হচ্ছে না। কারণটা কি? মানে তারা কি পেরে উঠছে না, এই টাইম শিডিউলটা দিতে পারছে না? না তারা না, সেটা আমি না ঠিক বলতে পারবো না কারণটা কি। কারণ আমি জানি এরকম একজন দুজন অভিনেতা রয়েছেন যাদের সাথে যদি কথা বলা যায় তারা বলবে তারা ডাক পায় না, বা তাদেরকে বলাও হয় না, অ্যাপ্রোচ করা হয়। এবং আস্তে আস্তে তাদেরকে জিনিসটা যেটা হচ্ছে, তাদেরকে দাদু এইসব ক্যারেক্টারে তাদেরকে অ্যাপ্রোচ করা হচ্ছে। মানে হঠাৎ করে এই বিষয়টা একটু শিফট করে গেছে কিরকম, মানে যেটা আস্তে আস্তে স্লো প্রসেসে হতে পারতো। মানে সাপোজ আমি কথার কথা বলি, শঙ্কর চক্রবর্তী এখনো অত বয়স হয়ে যায়নি শঙ্কর চক্রবর্তী যে শঙ্কর চক্রবর্তীকে দাদুর ক্যারেক্টারে অভিনয় করতে হবে, বা ভাস্কর ব্যানার্জি। তো এরা দেয়ার যে যাদেরকে নিয়ে এটা মানে হতেই পারে, জানি যারা চ্যানেলে আছেন বা যারা এই কাজ, মানে এই জায়গায় কি কোনোভাবে আর্টিস্ট ফোরামের কোনো দায়িত্ব না? মানে দায়িত্ব বলতে তারা কি কোনোভাবে প্রোটেস্ট করে যে এইভাবে আপনারা আর্টিস্টদেরকে কাস্ট করছেন কেন, যারা এখনো বাবা কাকা হওয়ার সময় নেই তাদেরকে বাবা কাকা করা হচ্ছে? আর্টিস্ট ফোরাম এই মুহূর্তে কোনো কিছু নিয়ে প্রোটেস্ট করে কি আমার জানা নেই, কোনো বিষয় নিয়ে কি প্রোটেস্ট করে না বলতে পারবো। আর এটা সম্পূর্ণভাবেই যারা কাজ করছেন তাদের ব্যাপার, কারণ সেই জায়গা থেকে দেখতে গেলে তারা মালিক পক্ষ, তারা পয়সা দেবেন, তাদের যাদেরকে মনে হবে কাজ করে তারা তাকেই কাজ করবেন, তো সেখানে কারো কিছু বলারও নেই। এবং এখানে প্রতিবাদ আন্দোলন করেও কোনো কিছু হওয়ার যদি এই মুহূর্তে আমাদের ইন্ডাস্ট্রির কোনো একটা বড় পদে বসিয়ে দেওয়া হয়, তুমি কি কি চেঞ্জ করতে চাও আমাদের এই ফিল্ম ইন্ডাস্ট্রি? বড় পদে মানে মানে কিরকম পদ? একেবারে হয় তোমাকে ফেডারেশনের মাথায় বসিয়ে দেওয়া। ফেডারেশনের মাথায় আমি মানে সেরকম কোনো সম্ভাবনা দেখতেই পাচ্ছি না যে আমাকে এরকম কোনো পদে বসিয়ে দেওয়া হবে। যাই হোক না, যদি সাপোজ হয়, প্রথম কথা হচ্ছে বেশ কিছু জিনিসের সংস্করণ দরকার। যেরকম সবার প্রথমে স্টুডিওগুলোর সংস্করণ দরকার।
আচ্ছা আমরা যেখানে কাজ করতে যাই, এবং সিরিয়ালের ক্ষেত্রে দিনের মধ্যে প্রায় 14 ঘন্টা আমরা সেখানে থাকি, অতিবাহিত করি। এবং মানে হিসেব করে দেখতে গেলে দিনে 24 ঘন্টার মধ্যে 14 ঘন্টা সেখানে, 10 ঘন্টা বাড়িতে, তার মধ্যে 2-3 ঘন্টা রাস্তায় যাতায়াতে। তো বাড়িতে সময় কম, স্টুডিওতে সময় বেশি। একজন অভিনেতার সেইভাবেই হয়তো কাটে যারা মেনলি সিরিয়াল করছেন এই জায়গা থেকে। কিন্তু স্টুডিওর পরিকাঠামো বলুন বা স্টুডিওর পরিবেশ, সেইটাকে আরো অনেক বেশি উন্নত করতে হবে। সেটার বেশ কিছু জায়গায় পরিবর্তন দরকার, যেরকম মেকআপ রুমের দরকার, খাওয়ার জায়গার দরকার, টয়লেটের দরকার। এবং আমি বেশ কিছু কাজ করতে গিয়ে দেখেছি যারা জুনিয়র আর্টিস্টের কাজ করেন, তাদের প্রপার বসার জায়গা থাকে না, কিন্তু তাদের সাথে যে বিহেভটা করা হয় বা তাদেরকে যেভাবে ট্রিট করা হয়, which is to some extent মানে it does not go with humanity, I will say. কারণ তাদের প্রপার বসার জায়গা থাকে না, তাদের প্রপার চেঞ্জ করার জায়গা থাকে না, তারা কোথায় খাবে ঠিক থাকে না। এবং শীতকাল হলে বাইরে ঠান্ডা, গরমকাল হলে বাইরে গরম, এবং বর্ষাকাল হলে তো কথাই নেই, ভিজে যাচ্ছে সমস্ত কিছু। তো ইটস লাইক মানে ভেরি ডিফিকাল্ট ফর দেম টু ওয়ার্ক। অভিনয় জীবনের পরবর্তী সময়ে কি তোমাকে অ্যাজ এ ডিরেক্টর দেখা যাবে, বা কোনো প্রোডাকশন হাউস খোলার কোনো চিন্তা ভাবনা করেছো? না, আমি না মানে সত্যি কথা বলতে আমার ব্যবসায়িক কোনো কিছু আমার হবে না, কারণ আমি ঠিক ব্যবসা বুঝি। এটা একটা বড় প্রশ্ন যে আমি যদি অভিনয় না করি তাহলে আমি কি করবো। এটা আমার কাছে বড় প্রশ্ন। এক সময় ভাবি কি করবো, উত্তর খুঁজে পাই না। কারণ তখন মনে হয় যে অভিনয়ের বাইরে আমার কিছু করার আছে কিনা সেটা এখন আমি মানে বুঝে উঠতে পারি না। আরেকটা আমাদের একটা আর্ট ফর্ম আছে, সেটা সম্বন্ধে তুমি নিশ্চয়ই জানো। এটা বহু যুগ ধরে আমাদের বাংলাকে সমৃদ্ধ করে আসছে। স্বয়ং রামকৃষ্ণ দেব বলেছিলেন যে থিয়েটার করো বা যাত্রা করো যাতে লোক শিক্ষা হয়। তো যাত্রা সম্বন্ধে তোমার কিরকম ধারণা? তুমি কি যাত্রার কখনো করবার কথা ভেবেছো? আমি যাত্রা করার কথা ভেবেছি, ইন দ্য সেন্স যাত্রার আমার কাছে অফার এসেছিল, সেটা অনেকদিন আগে, মানে আমি বলছি এটা 2015-16 সাল সেরকম সময় এসেছিল আর কি, কথা হয়েছিল। তো তখন ভেবেওছিলাম যে হ্যাঁ করবো, কিন্তু তারপরে তারা মানে যেটা শুনেছি যে আমি অভিনয় করি, এটা আমার পেশা, এবং আমি এখান থেকে যে পারিশ্রমিক পাই বা যে টাকাটা আমি রোজগার করবো সেটা দিয়ে আমার সংসার চলবে বেসিক জায়গা থেকে। যাত্রা করতে গেলে প্রচুর কষ্ট করতে হয়, মানে যারা যাত্রা করে আমি প্রচুর যাত্রা শিল্পীকে চিনি যারা যাত্রা করেন, এবং তাদের থেকে ইনফরমেশন পাই বা জেনেছি সেই জায়গা থেকে। ইটস আ ভেরি টাফ জব। তো সেখানে আমার যেটা মনে হচ্ছে, আমি যদি মানে প্রপার একটা পারিশ্রমিক না পাই, আমি ওই কষ্টটা করবো না। মানে যাত্রা করতে তুমি ইচ্ছুক? হ্যাঁ, কিন্তু তোমাকে ডেফিনেটলি আমার মানে অ্যাট লিস্ট ফর ওয়ান সিজন, একটা সিজন তো আমি ভীষণভাবে চাই যে আমি করে দেখতে চাই। যে কারণ আমি থিয়েটার করেছি, আমি যখন থিয়েটার করতাম আমরা প্রচুর কলচ করেছি। আমি একটা সময় নাট্যার্ঘ নাট্য সংস্থা বলে দলের সাথে যুক্ত ছিলাম। তো সেইখানে প্রচুর ওদের কলচ হতো, আমরা প্রচুর কম্পিটিশন শো করতে যেতাম। তো মাঠে ঘাটে গ্রামে আমি প্রচুর শো করে এসেছি। কিছু আছে আমার এখন যেটা, হ্যাঁ আমার তুমি বলতে পারো যে আমার একটা অন্য প্যাশন ইন দ্য সেন্স আস্তে আস্তে তৈরি হয়েছে, আগে ছিল না, এটা অনেক পরে ডেভেলপ করছে। সেটা হচ্ছে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি। আচ্ছা। তো সেইটা আমার বন্ধু নীলাদ্রি, ওর হাত ধরেই আমার সেটা শুরু। তো সেই জায়গা থেকে আমি ওর সাথে প্রচুর জঙ্গল ঘুরছি এবং সেখানে প্রচুর ছবি তুলছি, ছবি তোলা শিখছি। রিসেন্টলি কোথায় গেছিলে? লাস্ট জঙ্গল বলতে আমি গেছিলাম মহারাষ্ট্রের টাডোবা আর উমরেদ বলে দুটো টাইগার রিজার্ভে, মোস্টলি বাঘের ছবি আর কি, বাঘের ছবি তোলার জন্য যাওয়া। দুটো এক্সিবিশন
হয়েছে। কোন ক্যামেরা ইউজ করছো? আমি নিকনের খুব বেসিক একটা ক্যামেরা ইউজ করি, একটা 200-500 লেন্স ইউজ করি, যাচ্ছে। রিসেন্ট ক্যালকাটা ফটো জার্নালিস্ট ক্লাব যেটা আছে, ওরা একটা প্রত্যেক বছর ICCR একটা এক্সিবিশন করে। তো এবছরে ওরা করেছিল, সেখানে আমি দুটো ছবি দিয়েছিলাম, তার মধ্যে একটি ছবি আমার মানে মনোক্রোম ছবি ছিল, সেটা 7th র্যাঙ্ক করেছিল। অ্যাট প্রেজেন্ট কি এটাই হবি না আরো কিছু হবি রয়েছে? না, আমি অনেক কিছু করতে ভালোবাসি, শুধু মানে মানে সব রকম জিনিসই নেড়ে চেড়ে ঘেটে দেখতে চাই। সব রকম, মানে সে মিউজিক হতে পারে, সে মানে বাড়িতে একটা কিছু খারাপ হয়ে গেলে সেটাও স্ক্রুড্রাইভার দিয়ে খুলে দেখার চেষ্টা করি কি আছে। তো ওটা নয়, বাট দ্যাট ক্যান বি, মানে সেটা সরি হতে পারে না। হ্যাঁ, যদি বলা যায় যে প্যাশন বা সেরকম হবি, হ্যাঁ এখন এই মুহূর্তে দাঁড়িয়ে ঘুরতে যাচ্ছি প্রচুর এবং ছবি তুলছি। মানে সেটা কি গিন্নিকে সাথে নিয়ে? হ্যাঁ, গিন্নিকে সাথে নিয়ে। শি ইজ আ ভেরি গুড, কি বলবো, পার্টনার, ট্রাভেল পার্টনার। হ্যাঁ, ট্রাভেল পার্টনার, ভেরি গুড ট্রাভেল। হ্যাঁ, ওই বললাম নিজে রান্না টান্না করো? হ্যাঁ, মানে সৌভাগ্য বা দুর্ভাগ্যবশত আমার পড়াশোনাটা এই রান্নাবান্না নিয়ে, কারণ আমি পড়াশোনা করেছিলাম হোটেল ম্যানেজমেন্ট। ও, তো সেখান থেকে একটা সময় আমি হোটেলে চাকরিও করতাম। আচ্ছা, সেটা 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 ছেড়ে দিয়ে এই একটা দুর্দান্ত অনিশ্চয়তার জগতে লাভ দিয়েছিলাম। আমি জানি আমাকে যদি বলা হয় যে মানে কি করবে, সে রেঁধে খেয়ে নিতে পারবে, সেটা কথা। আচ্ছা, গিন্নির আবদার মেটাতে হয় রান্না বান্নার জন্য? গিন্নি আমার খুব ভালো, আমার গিন্নি দারুণ খুব। ও সিরিয়াল করার পরে ওই সবগুলো করে? ও রান্না করতে ভীষণ ভালোবাসে এবং ও মানে ও রান্না করাটা কি বলবো প্যাশন। আচ্ছা, হ্যাঁ, তো ও ভীষণ ভালো রান্না করে। বাট বাড়িতে অন্য কিছু হোক না হোক, বাড়িতে যখন মাটন হয় সেটা আমায় করতে হয়, সেটা একটা স্পেশাল আমার দায়িত্ব থাকে আর কি। জানা গেল মটন লাভার। টলিস্কোপের দর্শকদেরকে কি বলবে তখন? মানে না, টলিস্কোপের সাথে আমি মানে টলিস্কোপকে অনেকদিন ধরেই দেখছি। তো টলিস্কোপের বিশ্ব বেশ কিছু দর্শক আছেন যারা আমার মনে হয় তারা টলিস্কোপকে রেগুলার ফলো করেন। তো টলিস্কোপ দেখুন, আমার এই ইন্টারভিউটা দেখুন, পারলে শেয়ার করুন, লোকজনকে বলুন আর এতক্ষণ ধরে কী বাজে বকেছি। ভালো লাগলে সেটা জানান, খারাপ লাগলে সেটা জানান, কমেন্ট করুন এবং বলুন কি হতে পারে। আর আমি কেন কাজ করছি না সেটা বলেই দিয়েছি, যে আমি ডাকা হচ্ছে না, ডাকলেই চলে যাবো। ভালো থাকবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।